তারানাথ তান্ত্রিকের গল্প কিশোরীর মৃত্যুফাদ পর্ব ১ অদ্ভুত সেই চিঠি। কলকাতার সেই পুরনো দিনের কথা। তখনও শহরের গলি ঘুপচি, ধুলোজমা রাস্তা আর গ্যাসবাতির আলোতে রাত যেন অন্যরকম রহস্যে মোড়া থাকত। সেই সময়েই আমি প্রায়ই যেতাম তারানাথ তান্ত্রিকের বাড়িতে। তারানাথ তান্ত্রিক এক আশ্চর্য মানুষ। একসময় নাকি তন্ত্রসাধনায় অদ্ভুত ক্ষমতা অর্জন করেছিলেন, কিন্তু এখন আর তেমন কিছু করেন না। পুরনো ধুলোধরা ঘরে বসে বিড়ি টানেন আর মাঝে মধ্যে অদ্ভুত সব গল্প শোনান। সেদিন সন্ধ্যায়ও আমি গিয়েছিলাম তার বাড়িতে। ঘরে ঢুকতেই দেখি তারানাথ মেঝেদি পাতা মাদুরে বসে আছেন। সামনে কাঁসার ছোট থালা, তাতে কয়েকটা পুরনো তামার মুদ্রা। চোখে তার সেই চিরচেনা রহস্যময় দৃষ্টি। আমি বসতেই তিনি বললেন, আজ একটা অদ্ভুত চিঠি এসেছে। আমি একটু অবাক হলাম। চিঠি? কার? তিনি ধীরে ধীরে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন। একটা মেয়ের। আমি কাগজটা হাতে নিলাম। চিঠিটা খুব কাঁপা হাতে লেখা। পড়তে গিয়ে গায়ে কাঁটা দিল। তারানাথ বাবু, আপনি যদি সত্যিই তন্ত্র জানেন তবে আমাকে বাঁচান। আমি মরতে চাই না, কিন্তু কেউ আমাকে মরতে বাধ্য করছে। যদি ৩ দিনের মধ্যে আপনি না আসেন, আমি হয়তো আর বাঁচব না। কিশোরী। আমি চিঠি পড়ে চুপ করে রইলাম। এ তো অদ্ভুত ব্যাপার, আমি বললাম। অদ্ভুত তো বটেই, কিন্তু আরও অদ্ভুত হচ্ছে এই ঠিকানাটা। আমি আবার চিঠির দিকে তাকালাম। গ্রামের নাম কালীপুর। তারানাথ ধীরে ধীরে বললেন, এই কালীপুর গ্রামটার নাম আমি আগেও শুনেছি। কেন? তিনি বিড়িতে টান দিলেন। ওখানে নাকি একটা বাড়ি আছে যেখানে কেউ বেশি দিন বাঁচে না। আমার বুকটা ধক করে উঠল। মানে? লোকজন বলে বাড়িটা অভিশপ্ত। ঘরের বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রহস্যজনক যাত্রা। পরদিন সকালেই আমরা রওনা হলাম। কলকাতা থেকে ট্রেনে, তারপর গরুর গাড়িতে কালীপুর গ্রামে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। গ্রামটা অদ্ভুতভাবে নির্জন। চারিদিকে তালগাছ, বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা পথ। আমরা একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করলাম, কিশোরী নামের মেয়েটার বাড়ি কোথায়? লোকটা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, আপনারা কি শহর থেকে এসেছেন? তারানাথ মাথা নাড়লেন। লোকটা ফিসফিস করে বলল, ও বাড়িতে যাবেন না। কেন? লোকটা চারিদিকে তাকিয়ে বলল, ও বাড়িতে মৃত্যুর ছায়া আছে। আমি হাসতে গেলাম, কিন্তু তারানাথ আমাকে থামালেন। কি হয়েছে বলুন? লোকটা বলল, ও বাড়িতে গত 5 বছরে 4 জন মারা গেছে, সবাই অদ্ভুতভাবে। আমার গা কাঁটা দিয়ে উঠল। কিশোরী? লোকটা বলল, ওই মেয়েটা এখনো বেঁচে আছে, কিন্তু কতদিন থাকবে কে জানে। অভিশপ্ত বাড়ি। আমরা বাড়িটার সামনে পৌঁছলাম। পুরনো জমিদার বাড়ির মতো বড় বাড়ি। দেওয়ালে শ্যাওলা, জানালায় ভাঙা কাচ। চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। আমি চমকে উঠলাম। তারানাথ শান্ত গলায় বললেন, চলো। ভেতরে ঢুকতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। বয়স হয়তো 17-18। ফ্যাকাশে মুখ, চোখে ভয়ের ছাপ। সে কাঁপা গলায় বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? তারানাথ মাথা নাড়লেন। তুমি কিশোরী? মেয়েটা ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমাকে বাঁচান। কি হয়েছে? মেয়েটা আমাদের বসতে বলল। তারপর খুব নিচু গলায় বলল, এই বাড়িতে কেউ আছে। কে? মেয়েটা বলল, আমি জানি না, কিন্তু সে আমাকে মেরে ফেলতে চায়। আমি বললাম, কিভাবে? কিশোরী বলল, প্রতিদিন রাতে কেউ আমার ঘরের দরজায় দাঁড়ায়। আমার বুক ধকধক করতে লাগল। দেখেছ? মেয়েটা মাথা নাড়ল। না, কিন্তু দরজার নিচ দিয়ে ছায়া দেখা যায়। তারানাথ এবার একটু গম্ভীর হলেন। আর কিছু? কিশোরী বলল, গতকাল রাতে দরজার ওপার থেকে একটা গলা বলল, আর 3 দিন, তারপর তুই মরবি। ঘরের বাতাস যেন জমে গেল। তারানাথ চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে রইলেন। তারপর ধীরে বললেন, তোমার ঘরটা কোথায়? সেই ঘর। আমরা কিশোরীর ঘরে গেলাম। ছোট্ট একটা ঘর, জানালা বন্ধ। তারানাথ মেঝের দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তিনি মেঝেতে আঙুল দিয়ে দেখালেন। মাটির ওপর অদ্ভুত একটা চিহ্ন আঁকা, তন্ত্রের চিহ্ন।
আমি বললাম, এটা কি? তিনি খুব নিচু গলায় বললেন, এটা মৃত্যু বন্ধন তন্ত্র। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? তিনি বললেন, এই তন্ত্র করলে মানুষের মৃত্যু নিশ্চিত করা যায়। কিশোরী কেঁপে উঠল। তাহলে আমিও কি মরব? তারানাথ তার দিকে তাকিয়ে বললেন, না, যদি সময় মতো আমরা সত্যিটা জানতে পারি। আমি জিজ্ঞেস করলাম, কে এটা করেছে? তারানাথ ধীরে ধীরে বললেন, এই বাড়ির মধ্যেই কেউ। হঠাৎ ঠিক তখনই ঘরের বাইরে ধুপ 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 কারুর পায়ের শব্দ। আমরা সবাই চুপ। কিশোরী ফিসফিস করে বলল, ও এসেছে। তারানাথ উঠে দাঁড়ালেন। দরজা খুলো না। কিন্তু ঠিক তখনই দরজার নিচে একটা কালো ছায়া দেখা গেল, আর একটা গলা শোনা গেল, 3 দিন নয়, আজই মরবি। কিশোরী চিৎকার করে উঠল, আর দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। তারানাথ তান্ত্রিকের গল্প কিশোরীর মৃত্যুফাঁদ পর্ব 2 মধ্যরাতের তন্ত্র। করিডরের অন্ধকারে দাঁড়িয়েছিল এক অজানা ছায়া। দরজার নিচ দিয়ে সেই ছায়াটা ধীরে ধীরে নড়ছিল, আর বাইরে থেকে ভেসে আসছিল ভারী শ্বাসের শব্দ। কিশোরী আমার পাশে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। সে ফিসফিস করে বলল, ওই গলাটা প্রতি রাতেই শুনি। তারানাথ হাত তুলে আমাদের চুপ করতে বললেন। দরজাটা তখন ধীরে ধীরে খুলছে, কিন্তু হঠাৎই তারানাথ মাটিতে বসে চোখ বন্ধ করলেন। তিনি খুব দ্রুত কিছু মন্ত্র জপ করতে লাগলেন। তারপর মেঝে থেকে একটু ধুলো তুলে দরজার দিকে ছুঁড়ে দিলেন। ঠিক তখনই দরজাটা হঠাৎ ধাম করে বন্ধ হয়ে গেল। করিডোরের পায়ের শব্দটাও থেমে গেল। কিশোরী অবাক হয়ে বলল, কি হল? তারানাথ ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে তখন অন্যরকম তীক্ষ্ণ দৃষ্টি। তিনি বললেন, এটা মানুষ নয়। আমার বুক ধক করে উঠল। তাহলে? তিনি বললেন, কারো পাঠানো অশরীরী শক্তি। ঘরের ভেতর যেন ঠান্ডা বাতাস বইতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, কে পাঠিয়েছে? তারানাথ একটু চুপ করে রইলেন। তারপর বললেন, এই বাড়ির ভেতরেই কেউ আছে যে কিশোরীর মৃত্যু চায়। কিশোরী ভয় কেঁদে ফেলল। কিন্তু কেন? তারানাথ বললেন, ওটা জানতে হলে আজ রাতটা জেগে থাকতে হবে। অদ্ভুত প্রস্তুতি। রাত বাড়তে লাগল। বাইরে ঝিঁঝি পোকার শব্দ। পুরো বাড়িটা যেন অস্বাভাবিক নীরব। তারানাথ কিশোরীর ঘরের মেঝে পরিষ্কার করলেন। তারপর ব্যাগ থেকে বের করলেন একটা লাল কাপড়, কিছু কালো তিল, একটা ছোট শঙ্খ, আর একটা পুরনো তামার ঘণ্টা। আমি অবাক হয়ে বললাম, এগুলো দিয়ে কি করবেন? তিনি বললেন, মধ্যরাতের তন্ত্র। কিশোরী ভয়ে বলল, তাতে কি আমি বাঁচব? তারানাথ বললেন, যদি শক্তিটা খুব বেশি শক্তিশালী না হয়। তার গলায় এমন এক নিশ্চিন্ত ভঙ্গি ছিল, কিন্তু চোখে ছিল গভীর উদ্বেগ। রাত 12টা। ঘড়িটা ঠিক 12টা বাজতেই তারানাথ মাটিতে একটা বড় তান্ত্রিক চক্র আঁকলেন। চক্রের চারপাশে জ্বালানো হল 5টা প্রদীপ। ঘরের আলো তখন শুধু প্রদীপের হলুদ আলো। বাইরে যেন হাওয়াও থেমে গেছে। তারানাথ বললেন, কিশোরী, তুমি চক্রের ভেতরে বসো। কিশোরী ধীরে ধীরে গিয়ে বসল। তারানাথ আমাকে বললেন, তুমি দরজার কাছে দাঁড়াও। যাই হোক, দরজা খোলার চেষ্টা করবে না। আমি গম্ভীর মুখে মাথা নাড়লাম। তারপর তারানাথ তামার ঘণ্টাটা হাতে নিলেন। টন টন টন। ঘণ্টার শব্দে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। তারপর তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের শব্দ ধীরে ধীরে ঘরের চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ জানালাটা ধাম করে খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। প্রদীপের শিখা কাঁপতে লাগল। কিশোরী চিৎকার করে উঠল, ও এসেছে! ঠিক তখনই ঘরের এক কোণে অন্ধকারটা যেন ঘন হয়ে উঠল। আমি চোখ কচলে তাকালাম। অন্ধকারটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিচ্ছে। আমার শরীর জমে গেল। কিশোরী কাঁদতে লাগল। তারানাথ মন্ত্র জপ থামালেন না, বরং আরও জোরে পড়তে লাগলেন। অন্ধকার ছায়াটা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে। মেঝেতে থাকা তান্ত্রিক চক্রের কাছে পৌঁছতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ হল, যেন কেউ আগুনে জল ঢেলেছে। ছায়াটা চক্রের বাইরে দাঁড়িয়ে রইল।
তারানাথ হঠাৎ চোখ খুললেন। তার কণ্ঠ তখন বজ্রের মতো। কে তুই? ঘরের বাতাস যেন কেঁপে উঠল। কিছুক্ষণ নীরবতা। তারপর ছায়ার ভেতর থেকে একটা ভয়ঙ্কর গলা ভেসে এলো। ওকে বাঁচাতে পারবি না। কিশোরী চিৎকার করে উঠল। আমি দরজার পাশে দাঁড়িয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। তারানাথ আবার বললেন, কে পাঠিয়েছে তোকে? ছায়াটা ধীরে ধীরে হাসতে লাগল, একটা ভয়ঙ্কর অমানসিক হাসি। তারপর বলল, এই বাড়িরই একজন। তারানাথের চোখে তখন আগুন। নাম বল। ছায়াটা বলল, যে সবচেয়ে কাছের, সেই সবচেয়ে বড় শত্রু। হঠাৎই ঘরের সব প্রদীপ একসাথে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। কিশোরীর চিৎকার, আমার বুক ধড়ফড়। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি ঘুরে তাকাতেই একটা মুখ আমার ঠিক সামনে, কিন্তু সেই মুখটা মানুষের নয়। পর্ব ৩, মৃত্যুর ছায়া। এখানে জানা যাবে সেই ভয়ঙ্কর মুখ কার, কে কিশোরীকে মারতে চায়, আর কেন এই বাড়িতে বারবার মৃত্যু হয়। তারানাথ তান্ত্রিকের গল্প কিশোরীর মৃত্যুফাঁদ পর্ব ৩, মৃত্যুর ছায়া। ঘরের ভেতর তখন ঘোর অন্ধকার। সব প্রদীপ নিভে গেছে। কিশোরী কাঁদছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে শ্বাস নিতে পারছি না। আর ঠিক তখনই একটা ঠান্ডা হাত এসে আমার কাঁধে পড়ল। আমার শরীর জমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালাম। অন্ধকারের মধ্যে একটা মুখ আমার একেবারে সামনে, কিন্তু সেটা মানুষের মুখ নয়। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখে যেন পুড়ে যাওয়া চামড়া, আর ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখনই তারানাথ গম্ভীর গলায় চিৎকার করে উঠলেন, থাম! তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো ঘরে প্রতিধ্বনিত হল। পরক্ষণে গিনি আবার মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠ আগের চেয়ে অনেক শক্ত। তিনি তামার ঘণ্টাটা বাজাতে লাগলেন। টন টন টন। ঘণ্টার শব্দে যেন অন্ধকারটা কাঁপতে লাগল। হঠাৎ একটা ঝলকানি দেখা গেল। প্রদীপগুলো আবার জ্বলে উঠল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, কিন্তু ঘরের সেই ভয়ঙ্কর ছায়াটা তখনও সেখানে দাঁড়িয়ে। এবার আমরা স্পষ্ট দেখতে পেলাম, ওটা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ নয়। চোখে অদ্ভুত লাল আলো। কিশোরী কাঁদতে কাঁদতে বলল, ওই ছায়াটাই আমাকে প্রতি রাতে ডাকতে আসে। তারানাথ ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। তিনি মেঝে থেকে একটু গঙ্গা জল তুলে ছায়াটার দিকে ছুঁড়ে দিলেন। ছায়াটা হঠাৎ কেঁপে উঠল। তারপর ভয়ঙ্কর গলায় চিৎকার করল, ওকে বাঁচাতে পারবি না। তারানাথ শান্ত গলায় বললেন, তোর শক্তিকার। ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, যে এই বাড়ির রক্ত চায়। আমি অবাক হয়ে বললাম, রক্ত? তারানাথ যেন কিছু বুঝতে পারলেন। তিনি কিশোরীর দিকে তাকালেন। তোমার পরিবারে আর কে থাকে? কিশোরী কাপা গলায় বলল, আমার কাকা। আর কেউ? না, বাবা মা দুজনেই ৩ বছর আগে মারা গেছেন। তারানাথ গম্ভীর হয়ে গেলেন। কিভাবে মারা গিয়েছিলেন? কিশোরী বলল, হঠাৎ অসুস্থ হয়ে। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, আর এই বাড়িতে গত ৫ বছরে ৪ জন মারা গেছে, তাই তো? কিশোরী মাথা নাড়ল। হঠাৎই সেই ছায়াটা আবার হাসতে শুরু করল, একটা শীতল হাসি। সবাই মরেছে, এবার ও মরবে। তারানাথ এবার রেগে উঠলেন। তিনি তান্ত্রিক চক্রের বাইরে পা রাখলেন। আমি চিৎকার করে বললাম, না, আপনি বাইরে গেলে বিপদ হবে। কিন্তু তিনি থামলেন না। তিনি সামনে গিয়ে মন্ত্র পড়তে পড়তে হাত তুলে ধরলেন। তার আঙুলে ছিল একটা ছোট লোহার আংটি। তিনি সেটা ছায়াটার দিকে দেখালেন। হঠাৎ ছায়াটা যেন পিছনে সরে গেল। তারপর ভয়ঙ্কর গলায় বলল, ওর কাকাকে জিজ্ঞেস কর। আমার বুক থক করে উঠল। কাকা? কিশোরী অবাক হয়ে বলল, কাকা আমাকে মারবে কেন? ঠিক তখনই করিডোরে কারোর পায়ের শব্দ শোনা গেল, ধীরে ধীরে, ধূপ ধূপ ধূপ। আমরা সবাই দরজার দিকে তাকালাম। দরজাটা ধীরে ধীরে খুলল, আর দরজার সামনে দাঁড়িয়েছিল একজন মধ্যবয়স্ক মানুষ, মুখে অদ্ভুত হাসি। কিশোরী অবাক হয়ে চিৎকার করে উঠল, কাকা! লোকটা ধীরে ধীরে ঘরে ঢুকল। তার চোখে এক অদ্ভুত শীতলতা। সে তারানাথের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন?
তারানাথ শান্ত গলায় বললেন, কারণ আপনি এই মেয়েটাকে মারতে চাইছেন। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ জোরে হেসে উঠল, একটা ঠান্ডা নিষ্ঠুর হাসি। বেশ, আপনি বুঝেই ফেলেছেন। কিশোরী যেন বিশ্বাস করতে পারছিল না। কাকা, আপনি? লোকটা বলল, এই বাড়ি, এই জমি সব আমার হওয়ার কথা ছিল। তার চোখে তখন লোভে আগুন, কিন্তু সব কিছু ওই মেয়ের নামে। কিশোরী কাঁদতে লাগল। তাই আপনি আমাকে মারতে চান? লোকটা ঠান্ডা গলায় বলল, তুই মরলে সব আমার হবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারানাথ গম্ভীর গলায় বললেন, তাই তুমি তন্ত্র ব্যবহার করছ? লোকটা হেসে বলল, হ্যাঁ, আর এই আত্মাটাকে আমি ডেকেছি। ঘরের সেই ভয়ঙ্কর ছায়াটা তখন আবার নড়তে শুরু করেছে। লোকটা হাত তুলে বলল, আজই শেষ রাত। কিশোরী ভয়ে তারানাথের পিছনে এসে দাঁড়াল। তারানাথ চোখ বন্ধ করলেন, তারপর ধীরে বললেন, তুমি বড় ভুল করেছ। লোকটা হেসে বলল, কেন? তারানাথ চোখ খুললেন, তার চোখে তখন আগুনের মতো জ্বলছে। কারণ তুমি জানো না আমি কে। হঠাৎ তিনি মাটিতে একটা শক্ত করে আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে ঘরের চারদিকে যেন এক অদৃশ্য শক্তির ঢেউ ছড়িয়ে পড়ল। ছায়াটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। লোকটা আতঙ্কে পিছিয়ে গেল, আর ঠিক তখনই ঘরের দেওয়ালে একটার পর একটা অদ্ভুত ছায়া দেখা যেতে লাগল, যেন আরও অনেক আত্মা জেগে উঠছে। লোকটা ভয়ে চিৎকার করে উঠল, এটা কি? তারানাথ ধীরে বললেন, এরা সেই মানুষ যাদের তুমি মেরেছ। লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তখনও বিপদ শেষ হয়নি, কারণ সেই অন্ধকার ছায়াটা এবার আগের চেয়েও বড় হয়ে উঠছে, আর ধীরে ধীরে কিশোরীর দিকে এগিয়ে আসছে। তারানাথ তান্ত্রিকের গল্প, কিশোরীর মৃত্যু ফাঁদ, পর্ব ৪, শেষ তান্ত্রিক যুদ্ধ। ঘরের ভেতর অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে। দেয়ালের ওপর একটার পর একটা ছায়া নড়ছে। মনে হচ্ছে যেন বহু অশরীরী আত্মা একসাথে জেগে উঠেছে। কিশোরী আমার পাশে দাঁড়িয়ে কাঁপছে। তার কাকা আতঙ্কে পিছিয়ে গেছে, কিন্তু তবু তার চোখে এখনো লোভের আগুন। সে চিৎকার করে উঠল, ওকে শেষ কর, আজই ও মরবে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে সেই কালো ছায়াটা হঠাৎ আরও বড় হয়ে উঠল। মনে হচ্ছিল যেন পুরো ঘরটাই অন্ধকারে ঢেকে যাবে। ছায়াটা ধীরে ধীরে কিশোরীর দিকে এগোতে লাগল। কিশোরী ভয়ে চিৎকার করে উঠল, আমাকে বাঁচান। তারানাথ তখন সম্পূর্ণ শান্ত। তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, তার ঠোঁট নড়ছে, কিন্তু মন্ত্রের শব্দ আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। হঠাৎ তিনি চোখ খুললেন। তার চোখে তখন অদ্ভুত এক দীপ্তি। তিনি গম্ভীর গলায় বললেন, এই বাড়িতে যত অন্যায় হয়েছে আজ তার শেষ হবে। তারপর তিনি ব্যাগ থেকে একটা ছোট লাল সুতোল গিঁট বের করলেন। সেটা মাটিতে ছুঁড়ে দিয়ে জোরে মন্ত্র পড়লেন। হঠাৎ মাটির ওপর আঁকা তান্ত্রিক চক্রটা জ্বলে উঠল। প্রদীপের আগুন হঠাৎ অনেক উঁচু হয়ে উঠল। কালো ছায়াটা চক্রের কাছে এসে থেমে গেল, যেন ভেতরে ঢুকতে পারছে না। ছায়াটা ভয়ঙ্কর গলায় চিৎকার করল, থাম! কিন্তু তারানাথ থামলেন না। তিনি তামার ঘণ্টাটা জোরে বাজাতে লাগলেন, টঁ টঁ টঁ। ঘণ্টার শব্দে ঘরের দেয়াল কেঁপে উঠছে। হঠাৎ সেই ছায়াটা তার আসল রূপ নিতে শুরু করল। আমরা দেখতে পেলাম ওটা একটা বিকৃত মানুষের মতো অবয়ব, চোখ দুটো আগুনের মতো লাল, মুখে ভয়ঙ্কর বিকৃতি। সে কিশোরীর দিকে হাত বাড়িয়ে দিল। কিশোরী কাঁদতে লাগল। ঠিক তখনই তারানাথ চিৎকার করে উঠলেন, পিছিয়ে যা! তিনি গঙ্গাজল ছুঁড়ে দিলেন। গঙ্গাজল পড়তেই ছায়াটা ভয়ঙ্কর চিৎকার করল। মনে হলো যেন আগুনে পুড়ছে। কিশোরীর কাকা তখন পাগলের মতো চিৎকার করছে, না না, এটা হতে পারে না। তারানাথ তার দিকে তাকালেন। তার চোখে কঠিন দৃষ্টি। তুমি নিজের লোভে 4 জন মানুষকে মেরেছ। লোকটা কাঁপতে লাগল। মিথ্যে! তারানাথ বললেন, তাদের আত্মাই আজ সাক্ষী। ঘরের দেয়ালে তখন সেই 4টি ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, একজন বৃদ্ধ, একজন মহিলা আর 2 জন পুরুষ।
লোকটা ভয়ে পিছিয়ে গেল, তার কণ্ঠ কাঁপছে। আমি তো শুধু তন্ত্র করেছি। তারানাথ বললেন, তন্ত্র দিয়ে অন্যায় করলে তার ফল একদিন ফেরত আসেই। ঠিক তখনই কালো ছায়াটা হঠাৎ ঘুরে দাঁড়াল। এবার সে কিশোরীর দিকে নয়, তার কাকার দিকে তাকালো। লোকটা আতঙ্কে চিৎকার করে উঠল, না, আমি তোকে ডেকেছিলাম। কিন্তু আত্মাটা যেন তার কথা শুনল না। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগল। লোকটা দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে চিৎকার করতে লাগল, আমাকে বাঁচান! কিন্তু তখন আর কেউ তাকে বাঁচাতে পারবে না। ছায়াটা তার সামনে এসে দাঁড়ালো, আর পরক্ষণেই একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। প্রদীপের আলো হঠাৎ নিভে গেল। কয়েক সেকেন্ড সবকিছু অন্ধকার। তারপর ধীরে ধীরে আবার আলো জ্বলল। ঘরের মধ্যে আর সেই কালো ছায়াটা নেই, কিশোরীর কাকাও নেই। মেঝেতে শুধু পড়ে আছে তার একটা তাবিজ। পুরো বাড়ি নিস্তব্ধ। কিশোরী কাঁপতে কাঁপতে বসে পড়ল। তারানাথ ধীরে ধীরে মাটির তান্ত্রিক চক্রটা মুছে দিলেন। তারপর বললেন, সব শেষ। আমি অবাক হয়ে বললাম, ওর কাকা? তারানাথ শান্ত গলায় বললেন, যে শক্তিকে সে ডেকেছিল, শেষ পর্যন্ত সেই শক্তিই তাকে নিয়ে গেছে। কিশোরী চোখ মুছতে মুছতে বলল, আমি কি এখন নিরাপদ? তারানাথ হালকা হাসলেন, হ্যাঁ। বাইরে তখন ভোরের আলো ফুটছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সেই অভিশপ্ত বাড়ির ওপর যেন একটা ভারী অন্ধকার সরে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিশোরী দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে এখনো ভয়ের ছাপ, কিন্তু সাথে নতুন আশাও। ফিরে আসার পথে আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যিই এত শক্তিশালী? তারানাথ হালকা হাসলেন, শক্তি মানুষের ভেতরেই থাকে, কিন্তু লোভ সেই শক্তিকে অন্ধকারে নিয়ে যায়। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। আজ একটা আত্মা মুক্তি পেল, আর একটা অন্যায়ের শেষ হল। আমি আর কিছু বললাম না, কিন্তু সেই রাতের ঘটনা আজও আমার মনে গেঁথে আছে। কারণ সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম অশরীরী শক্তির ভয়ঙ্কর সত্য, আর দেখেছিলাম তারানাথ তান্ত্রিকের আসল শক্তি।